অনির্বাণের কাছ থেকে সেটা বোঝার চেষ্টা করে। অনির্বাণ এইরকমভাবে আটকানোর চেষ্টা কখনোই রাজ্যে হয়নি তা কিন্তু নয়, সেটা বললে নিতান্ত সত্যের অপলাপ হবে বা মিথ্যা বলা হবে, শুধু সত্যের অপলাপ। মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে আটকাতে সিপিএমকে প্রচুর দেখেছে, কিন্তু সেখানেই প্রশ্ন, মমতাকে সিপিএম ভয় পেত, শুভেন্দুকে তৃণমূল ভয় পায় কেন? 29 পাওয়া তৃণমূল ভয় পায় কেন? রাজনৈতিক প্রশ্নের রাজনৈতিক উত্তর হলো যে শুভেন্দুবাবু বিজেপিতে যাওয়ার পর 200 পার করা স্বপ্ন দেখা বিজেপি 77-এ আটকে যায়, আবার লোকসভায় 18 পাওয়া বিজেপি 12-এ নেমে আসে। ঠিক এবং ঠিক যেভাবে আমি একবার আপনাকে জাস্ট একটু মনে করে দিচ্ছি, আলাদা দল করার পর মমতা বন্দ্যোপাধ্যায় 7-8 থেকে উঠে 2004-এ 1-এ নেমে আসেন, 30-এ নেমে আসে তার বিধায়ক সংখ্যা, কিন্তু তারপরেও 2006, 7, 29টা বিধায়ক দয়া করে বিরোধী দল নেতা দিয়েছি, মমতা একা পার্লামেন্টে একজন সাংসদ, তারপরেও কোথাও যেতে গেলে সিপিএম 144 ধারা করে দিত, না থাকলেও গাড়িটা আটকে দিত। আমি তো এই একই ভয় আপনাদের চোখে দেখতে পাচ্ছি, কিচ্ছু নেই। শুভেন্দু অধিকারী এত ব্যর্থ, এত পরিত্যক্ত একজন নেতা, 12টা মাত্র আসন পেয়েছে বিজেপি, আপনারা 29, আটকাচ্ছেন কেন? সেই জায়গাতে আপনাকে বলছি, রাজনৈতিক কারণে ভয় পাওয়ার থেকে এই পদক্ষেপের যে তুলনা আপনি টানলেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নতুন দল গড়েছিলেন বা তুলনামূলক নতুন দল ছিল, তারা কোনো জায়গাতেই রাষ্ট্রের ক্ষমতায় ছিল না। বিজেপি রাষ্ট্রের ক্ষমতায় আজ প্রায় 10 বছরের বেশি সময় ধরে রয়েছে, যার ফলে দুটোর মধ্যে তুলনা একেবারেই চলে না। গোটা রাষ্ট্রশক্তিকে পেছনে নিয়েও শুভেন্দুবাবুর আপনারা বিভিন্ন সময় নির্বাচনের বাইট দেখিয়েছেন যে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি কিউআরটি টিম পাঠিয়ে দেবো, আমি পাঠিয়ে দেবো, নির্বাচন কমিশন নয়, আমি পাঠিয়ে দেবো, কেন্দ্রীয় বাহিনী আছে চামড়া গুটিয়ে দেবো, এইসব অনেক কিছু আমরা শুনেছি। তারপরে দেখা গেল নিজেই কীরকম একটা গুটিয়ে টুটিয়ে গেছেন এখন, যে কারণে সেই সময়কার মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী এবং আজকের দিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দুজনের রাজনৈতিক উচ্চতার তফাৎটা এতটাই বেশি, আমি কে কম কে বেশি তাতে যাচ্ছি না, সেটা মানুষ জানেন, সেটা এতটাই বেশি যে রাজ্যের সরকার তাকে ভয় পেয়ে তাকে আটকাতে গেছে, এই যুক্তিটা আমার গ্রহণযোগ্য মনে হলো না। আগে আদর করে আটকালো, রাজভবনে গেলে বিপদ হতো শুভেন্দু? না, ভয় পেয়ে আটকেছে, আমি এই যুক্তিটা খারিজ করলাম। ভয় পেয়ে আটকাই যে ব্রিচ অফ পিস, অ্যাপ্রিহেনশন অফ ব্রিচ অফ পিসের কথা অরিন্দম বাবু যথার্থই বলেছেন। হাইকোর্ট পাড়া বা আমরা যেটাকে সাধারণভাবে অফিস পাড়া বলে থাকি, সেখানে প্রতিদিন আমরা নিজেরা তো বটেই, মানে পেশাগত কারণে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন, সেখানে 144 ইন জেনারেল থাকেই, তার মানে এই নয় যে সেখানে কেউ যাতায়াত করতে পারবে না। অরিন্দম বাবু যেটা কারেক্টলি পয়েন্ট আউট করলেন যে শান্তি ভঙ্গের কোনো রকম আশঙ্কা থাকলে পুলিশ বা প্রশাসন নিশ্চিতভাবে সেখানে আটকাবে। এক্ষেত্রে তাদের মনে হয়েছিল শান্তি ভঙ্গের আশঙ্কা আছে, যে কারণে তারা আটকে ছিলেন। সেই যুক্তি গ্রহণযোগ্য হবে কি হবে না, দ্যাট ইজ আ ডিফারেন্ট কোয়েশ্চেন, সেটা আদালত বলেছেন, আদালত তার মতো রায় দিয়েছেন। কিন্তু আদালত উল্টে বলেছেন পুলিশকে যে এই আক্রান্তদের নামধাম জানার কি দরকার, জানলে যে আপনাদের পুলিশ, মানে রাজ্যকে বলেছেন আপনাদের পুলিশ যে ওদেরকেই পাল্টা ধমকাবে না বা শাসাবে না, তার কি গ্যারান্টি? মানে আদালতের কাছে রাজ্যের পুলিশের ভূমিকাটা অনেকটা এইরকম, আবার আদালতের ভূমিকা রাজ্যের মানুষের কাছে অন্যরকম হয়ে গেছে বিগত কিছু মাসে বা কিছু বছরে। আমি এই স্পেসিফিক অর্ডার বা স্পেসিফিক কোর্টের যিনি জাজ তারকে নিয়ে আমি কিছুই বলছি না, কিন্তু উচ্চ আদালত অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিগত কিছু বছরের ভূমিকা রাজনৈতিকভাবে দেখলে, রাজনৈতিক আতশ কাজের তলায় ফেললে, অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে মাননীয় বিভিন্ন রয়েছে তারা এখনো কর্মরত, আমি নাম করে বলতে চাই না, তারা যা করেছেন বা যা করে চলেছেন তার ফলে এখানে কোনো ভিলেন নেই, হিংসা বা অশান্তির আশঙ্কা। শুভেন্দু অধিকারী কি সন্ত্রাসবাদী? না না, একদম আদালত খারাপ মানে কেন? মানে কালকে পুলিশ আটকাচ্ছে, আজকে আদালত ছেড়ে দিতে বলছে, মানে দিতেই হবে বলছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় কেউ, আমি অন্তত মনে করি না যে শত্রু হতে পারে, প্রতিদ্বন্দ্বী নিশ্চয়ই, যার ফলে শুভেন্দুবাবু তিনিও রাজনৈতিক নেতা, তিনি বিরোধী দলনেতা, তিনি তার কাজ করেছেন, প্রশাসন তার কাজ করেছে, আদালতের একাংশ আবার তাদের মতো করে কাজ করছে, যাতে ভবিষ্যতে হয়তো টিকিট পাওয়া, পদ পাওয়া ইত্যাদি বলা যায় না, অলরেডি প্রেসিডেন্স আছে। তো যে কারণে আমি রায় নিয়ে কিছু না বললেও রায়ের পেছনে কোথায় কি কলকাঠি নাড়া হয়ে থাকতে পারে সেটা নিয়ে কিঞ্চিত আশঙ্কার প্রকাশ করছি। আমি প্রথম কথা বলি যে অ্যাপ্রিহেনশন অফ ব্রিচ অফ পিস, এটা কিন্তু একটা সোর্স ইনফরমেশন থেকে হয়, পুলিশ যেটা করে থাকে। আমার প্রশ্ন একটা ছোট্ট, যে অ্যাপ্রিহেনশন অফ ব্রিচ অফ পিস কতগুলো মহিলা বা যাচ্ছে, আপনি জানেন যে গভর্নরের কিন্তু একটা আলাদা ইউনিট আছে, উনি যে কোনো জায়গায় কিন্তু যেতে পারে না, যে কোনো অ্যাটেন্ড করতে পারে না, তার কিন্তু একটা সিক্রেট ইনফরমেশন থাকে এবং পাঠানো হয়। আপনি আমাকে বলুন তো কৃষ্ণবাবু, যে আপনি যে কথাটা বললেন অ্যাপ্রিহেনশন অফ ব্রিচ অফ পিস, কি ইনফরমেশন ছিল পুলিশের কাছে? নিশ্চয়ই আমি সেখানে যাব না, কিন্তু একটা মানুষ, কিছু মানুষ যাচ্ছে বিং ডিপ্রাইভড বলুন, যাই কোনো একটা টু এক্সপ্রেস দ্য গ্রিভেন্সেস উইথ এ ভেরি পিটিয়াস টোন, সেইখানে যদি আটকানো হয়, আমি পুলিশকে কিন্তু ধন্যবাদ দিই যে তারা একটা ইনফরমেশন পেয়েছে। কিন্তু এই যে অরিন্দম বাবু, এটা তো আপনি খুব খারাপ, এটা তো আপনি মারবেন। আপনি অনির্বাণকে প্রশ্নটা করেছেন, অনির্বাণ উত্তর দেবেন, কেউ হাসছেন, পঙ্কজবাবু হাসছেন, ক্যামেরা হাত তুলছেন, কিন্তু এটা তো ঘটনা অরিন্দম বাবু, অ্যাপ্রিহেনশন অফ ব্রিচ অফ পিস, এটা কিন্তু আমাদের কলকাতা শহরে একটা নতুন মাত্রা পেয়েছে। কেন বলছি,
এই যে ঠিক প্রধানমন্ত্রী কলকাতায় রোড শো করতে আসার আগে নির্বাচনে, আপনার মনে আছে একটা জানি, সার্কুলার হ্যাঁ, বেরিয়েছিল, তারপরে সেই সার্কুলারটাকে নিয়ে যখন খুব চর্চা শুরু হলো, আমরা খুব বুক ঠুকে খবরটা করেছিলাম, আবারও বলছি, আবার হলে আবার করবো, হ্যাঁ। তখন কলকাতা পুলিশের পক্ষ থেকে একটা অদ্ভুত বয়ান দেওয়া হয়েছিল, ওরা নাকি 3 মাস অন্তর অন্তর এটা করে থাকেন, 2 মাস অন্তর অন্তর এটা করে থাকেন, এবং সেই 2 মাস অন্তর অন্তর কী করে থাকেন তার প্রথম লাইনটা কি, অ্যাপ্রিহেনশন অফ ব্রিচ অফ পিস। কলকাতা শহর নাকি অস্ত্রশস্ত্র নিয়ে বিরাট দাঙ্গা হাঙ্গামা হতে পারে। আপনি ভাবুন 2 মাস অন্তর একজন কমিশনার এবং তার পুলিশ বাহিনী, প্লিজ কিছু মনে করবেন, আপনি একজন প্রাক্তন পুলিশ কর্তা, কিন্তু কতটা অদক্ষ হলে, কতটা অপদার্থ হলে 2 মাস অন্তর তারা জানতে পারেন কলকাতা শহরে বিরাট বড় দাঙ্গা হাঙ্গামা হবে, অশান্তি হবে। অনির্বাণ 2 মাস অন্তর জানতে পারেন দাঙ্গা হবে, অশান্তি হবে, 144 করেন, তারপরে একটা লোকও ধরা পড়ে না, একটা দাঙ্গাও হয় না, একটা অশান্তিও হয় না, একটা লোককে রাজ্য বা রাজ্যের বাইরে থেকে ধরে নিয়ে আসা হয় না, কিন্তু 144 ধারা কথা বলছেন। যেখানে লালবাজারের মতো হেডকোয়ার্টার আছে, কলকাতা হাইকোর্ট আছে, ওটা বললেই হতো। বলছি একসময় রাইটার্স বিল্ডিং ছিল, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আছে, আইটিএফ অফিস আছে, এক গাদা বড় বড় সরকারি অফিস আছে। সেই রকম যে কোনো রাজধানী শহর বা যে কোনো শহরে এরকম এক গাদা অফিস এক জায়গায় থাকে, সেরকম শহরে 2 মাস অন্তর অন্তর দাঙ্গা হাঙ্গামা হয়। আপনি দিল্লিতে খোঁজ নিন, আপনি দিল্লিতে খোঁজ নিন, আপনি দিল্লিতে খোঁজ নিন, আমি বলছি তো আইটিও এলাকা, আমি বলছি যেখানে দিল্লি পুলিশের হেডকোয়ার্টার, আইটিও এলাকা, সুপ্রিম কোর্ট এলাকা, বেসিক কোশ্চেনের উত্তর দিচ্ছেন আপনি, বলুন না। আরে অনির্বাণ আপনি বলুন না, এগুলো আছে বলে করে রেখেছি। এইভাবেই হয় 144 এর নোটিফিকেশন এইভাবেই হয়। না এভাবে হয় না। আগামী 2 মাস প্রত্যেক 2 মাস অন্তর আমি জিজ্ঞাসা করবো, আমি ধরে নেবো দাঙ্গা হবে, আবার 2 মাস অন্তর তদন্ত না করে আবার দাঙ্গা হবে, এরকম হয় না। দিল্লি শহরে একটা সার্কুলার বার করে দেখান। আমি সবার আগে অরিন্দমবাবু আজকে আপনার কাছে আসবো, রাজভবনের এই অঞ্চলটা, এই আশপাশটা, এখানে কি এমন থাকতে পারে, কি এমন থাকে যার জন্য এটাকে কেন্দ্র করে এত বিতর্ক? প্রথমে বুঝি 144 ধারা কতটা অঞ্চল জুড়ে থাকলে পরে সেখানে কি করা যায়, তারপরে বোঝার চেষ্টা করব যে রাজভবনের অনুমতি থাকলে এই 144 ধারা থাকা অবস্থায় রাজভবনে কতজনকে সঙ্গে নিয়ে ঢোকা যায় বা আদৌ ঢোকা যায় কিনা। অরিন্দমবাবু, গতকালকে যে নিউজটা আমি যখন দেখলাম আমি স্তম্ভিত হয়ে গেলাম। আই ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড ক্যাপটিভেটেড। কেন আপনাকে বলছি, আমরা কথা বলি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, আমরা বলি ফেডারেল স্টেট, বাংলা কথা হচ্ছে মৈত্রীর আবদ্ধে আমাদের দেশ। আপনারা জানেন যে স্টেট গভর্নমেন্টই বলুন, সেন্ট্রাল গভর্নমেন্টই বলুন, যত মন্ত্রী যখন ওথ নেয় সেখানে কিন্তু একটা কথা লাগে যে সংবিধানকে মান্যতা দিয়ে। আমরা এটাও জানি যে প্রিন্সিপাল কাস্টোডিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে সুপ্রিম কোর্ট, তারপরে স্টেটের হচ্ছে গভর্নর, এবং তিনি প্রশাসনিক প্রধান, উনি পারমিশন দিয়েছেন। আমার একটা প্রশ্ন, যদি পারমিশন দেয় 144 গভর্নমেন্ট থেকে, পুলিশ যদি মনে করে থাকে দেয়ার ইজ সিরিয়াস অ্যাপ্রিহেনশন অফ ব্রিচ অফ পিস, করতে পারে, কিন্তু ইনঅ্যাকশন হলে সিপি আছে, হাইকোর্ট আছে। কিন্তু আমার প্রশ্ন একটা অনির্বাণবাবু আপনার কাছে, আপনি যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বললেন সেম জিনিস 144 থাকে, উনি করলেন কি করে? তার আগে আপনি আমাকে বলুন তো, এই যে গঙ্গাসাগর মেলা হয়, শত শত মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে দিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ির সামনে দিয়ে আসে, কালীঘাটে আসে, তারা হাইকোর্টে যায়, আজকে গভর্নর হাউসের সামনে, কারণ আপনি জানেন যে 144 গভর্নর হাউসের সামনে হাইকোর্ট থাকে, নবান্নর সামনে থাকে, চিফ মিনিস্টারের সামনে থাকে। আচ্ছা, তারা যখন যায় তারা তো একটা পবিত্র মানসিকতা নিয়ে যাচ্ছে, এখানে তো গিয়েছিল তারা টু এক্সপ্রেস দেয়ার গ্রিভেন্সেস, দুঃখের জন্য কোনো জায়গায় না পেয়ে আজকে যখন নাকি গভর্নর সাহেবের কাছে সেখানে আটকানো হয়েছে। হাইকোর্ট যে আজকে নির্দেশটা দিল, আচ্ছা আমিও নিজেও তো আজকে স্তম্ভিত হয়ে যাচ্ছি যে ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে আমরা সমস্ত জায়গা ফাটিয়ে দিচ্ছি। তাহলে আমরা আজকে যদি আমাদের মৌলিক অধিকার, যেটা 12 থেকে 35 পর্যন্ত মৌলিক অধিকার, সেই অধিকারে আপনাকে স্পষ্ট বলা আছে 1919 ABC যে আপনি অ্যাসেম্বল হতে পারেন, যেতে পারেন ভারতের যে কোনো জায়গায়, আপনাকে মেনটেন করতে হবে যে আপনি যাতে আর্মস অ্যামুনিশন। আচ্ছা, যারা কালকে যাচ্ছিল এই মেয়েগুলো বা এই অসহায় মানুষগুলো কি আর্মস অ্যামুনিশন নিয়ে বা ওখানে গেলে অ্যাপ্রিহেনশন অফ ব্রিচ অফ পিস হতে পারে?